সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় আপিল বিভাগের আরো একটি প্রত্যাশিত রায়। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আইন বিশেষজ্ঞ, শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদ জায়া ও সহসভাপতি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, এবং নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে দিই, আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। আপিল ও আলবদর নেতা নিজামী মৃত্যুদণ্ডাদেশ, ৩টি অভিযোগে ফাঁসির আদেশ বহাল, রাষ্ট্রপক্ষের সন্তোষ। পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার দাবিতে রাজধানীতে বিভিন্ন সংগঠনের গণ অবস্থান, মানববন্ধন, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করার প্রত্যয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির অন্তত ২০ আত্মঘাতী সদস্য সক্রিয়, তথ্য পুলিশের। গ্রেফতারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র দৃঢ় হাতে মোকাবেলা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে নিষ্ঠার সঙ্গে জীবন গড়ার তাগিদ। এবং ৫ মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসের আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হলো। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনায়। আমরা জানি যে আমরা আজকে আরো একটি প্রত্যাশিত রায় পেয়েছি। আলবদর নেতা মতিউর রহমান নিজামীর, যিনি জামায়াতে ইসলামীরও আমির, তার মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রেখেছে। তার ৩টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন এবং এখন শুধু তার হাতে রিভিউয়ের সুযোগ আছে, রিভিউ, এবং যেটি আমরা জানি যে এটি হয়তো জাস্ট আনুষ্ঠানিকতা মাত্র। আমি বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আপনার কাছে প্রথমে আসবো। এই যে একটি বড় রায় আমরা পেলাম, আপনার প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া হলো, আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আমাদের একটা দায় ছিল, আমাদের জাতির যে একটা কলঙ্ক ছিল, যে আমরা তাদেরকে সময় মতো বিচার করতে পারিনি, সেই এখন একে একে সেই সমস্ত নেতাদের বিচার করে আমরা জাতিকে দায় মুক্ত করছি। আমরা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান দেখাচ্ছি এবং দেশকে ধীরে ধীরে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ার পথে এগিয়ে যাচ্ছি। এটা একটা খুবই প্রত্যাশিত রায়, এই জন্যে যে অন্যতম নেতা, এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির আলবদরের নেতা, জামাতের আমির, তার একটা বিশেষ ভূমিকা ছিল। এবং দেখেন কিরকম সুপরিকল্পিতভাবে শেষ পর্যায়ে এসে বাংলাদেশ যাতে বিনির্মাণ করতে না পারে, জাতিকে মেধাশূন্য করার জন্য সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যার এই বুদ্ধি, এই পরিকল্পনা, ষড়যন্ত্র সবের হোতায় হলো কিন্তু এই নিজামী আর মুজাহিদকে দিয়ে এবং আলবদর বাহিনীকে দিয়ে এগুলি কার্যকরী করেছেন। কিরকম একটা দুর্বিসন্ধিমূলক পরিকল্পনা ছিল। এবং সবচেয়ে জঘন্যতম নেতা, আপনারা যদিও তো মুক্তিযুদ্ধের প্রথমে আপনার গোলাম আমির ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সবচেয়ে জঘন্যতম ভূমিকা ছিল আপনার এই নিজামীর। এবং সেই ভূমিকা আমরা দেখেছি শহীদদের রক্তরঞ্জিত পতাকা যখন খালেদা জিয়া তার গাড়িতে দিলেন, তখনও তিনি সেই ষড়যন্ত্রে মৃত্যু, জেলখানা যাওয়া পর্যন্ত, জেলখানায় গিয়েও তিনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছেন। এবং এই অস্ত্র মামলার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে আবার মিনি পাকিস্তানে পরিণত করার জন্য সে আন্তর্জাতিক ষড়যন্ত্রে তিনি লিপ্ত ছিলেন। সুতরাং এই যে রায়টা হইল, এতে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি স্বস্তি নিঃশ্বাস পেয়েছি। আমরা এখন অত্যন্ত উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছি কখন রায়টা প্রকাশিত হবে এবং যদি রিভিউ করেন, রিভিউর পরে কত তাড়াতাড়ি এই রায়টাকে কার্যকরী করা হয়।
যতক্ষণ পর্যন্ত রায়টাকে কার্যকরী করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মুক্তিযোদ্ধাদের আত্মাও শান্তি পাবে না, আমরাও স্বস্তি পাবো না। ধন্যবাদ আপনাকে। শ্যামলী নাসরিন চৌধুরী, আপনার কাছে আসবো। যে আমরা দেখছি যে বিএনপি কিন্তু রিসেন্টলি শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে কটাক্ষ করে বিএনপির কয়েকজন নেতা বক্তব্য দিয়েছেন। তো সেই মুহূর্তে কিন্তু আমরা এই রায়টা পেলাম আরেকটি মুজাহিদের পরে নিজামী, যিনি বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। একজন শহীদ জায়া হিসেবে আপনার প্রতিক্রিয়া এবং অনুভূতি আমরা জানতে চাই। আমি আজকের এই যে নিজামের এই ফাঁসির দণ্ড বহাল থাকার যে রায় পেলাম, তাতে যে কতখানি স্বস্তি অনুভব করছি সেটা যদি একটু আগের কথা বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে। যখন আমার স্বামী আলিম চৌধুরীকে ধরে নিয়ে যায় আলবদররাই এসেছিল, আমরা ওদের পোশাক দেখে চিনেছি, এবং ওরা যে আলবদর এটা মৌলানা আব্দুল মান্নান ছিল নিচের তলায়, আমাদের বাসার নিচের তলায়, সে নিজে বলেছে যে আমাদের আলবদর ছাত্র ধরে নিয়ে গেছে, আমাকে বলেছে। যখন ওরা ন্যায় হ্যান্ডসাপ বলে, আলিম হাত উঠায় এবং তারা বলে যে হাই কমান্ডের নির্দেশে নিতে এসছে ওরা। হাই কমান্ড তো নিজামী তো আলবদর প্রধান ছিল, তো নিজামী নির্দেশেই তো এই বুদ্ধিজীবীদের এরকম করে তুলে নিয়ে অত্যাচার করে মারা হয়েছে। এবং আমার স্বামীকে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে দেশ, 15 ডিসেম্বর বিকাল 4:30টায় নিয়েছে, একটুর জন্য সে স্বাধীনতা দেখতে পায়নি। তো এই যে নিয়েছে, নেওয়ার পরে তো যে নির্মম নির্যাতন করেছে আমরা সবাই জানি, এবং আমি চোখে দেখেছি, আমার স্বামীর লাশ আমি দেখেছি, যে মানুষ হিংস্র জন্তু এরকম নিষ্ঠুরভাবে মারতে পারে না আমার মনে হয়। এমন করে চোখ তুলে ব্যানেট দিয়ে খুঁচিয়ে বন্দুকের বুক ঝাঁঝা এইরকম যে মৃত্যুটা দেখেছি, তারপরে আমার কেমন লেগেছে, আমার তো মনে হয়েছে যে এর চেয়ে বড় দুঃখ তো পৃথিবীতে আর নাই। সেই দুঃখের কারণ হলো এই নিজামী, আমার শুধু একার না, সমস্ত বুদ্ধিজীবীদের ও এরকম করে সে নিয়েছে, তুলেছে, মারিয়েছে। এরপরে যে আরো যে শাস্তিগুলো আমরা যে কিভাবে পেলাম, বঙ্গবন্ধু বিচার শুরু করলেন, জিয়াউর রহমান সে বিচার বন্ধ করে দিলেন। তো কি হলো, আমাদের একটা যে স্বামী আমার প্রয়োজন নাই, ঠিক আছে, তার এই নির্মম হত্যার বিচারটা পাইতে চাই, এটা স্বাভাবিক। প্রত্যেকের এই ভিতরে এই আকাঙ্ক্ষাটা থাকে যে আমি যদি ন্যায় বিচারটা পাই আমি একটু ভিতর শান্তি পাবো। সেই ন্যায় বিচারের পথটা রুদ্ধ হয়ে গেল, দালাল আইন বাতিল হলো, সব যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হলো। তো আরেকটা আঘাত পেলে আমরা, ওই নির্মম আঘাত। তারপরে আরো শেষ আঘাতটা আমরা কখন পেলাম, যখন দেখলাম যে এই খুনিরা আমার দেশে, সে আমার স্বামীর, আমার বুদ্ধিজীবী 30 লক্ষ শহীদের রক্তে গড়া দেশ, সেই দেশের মন্ত্রী হলো তাদের খুনিরা, তাদের রক্তে রঞ্জিত সে পতাকা তাদের গাড়িতে। এর চেয়ে বড় শাস্তি তার কিছু ছিল না। এই শাস্তিগুলো তো আমরা পেয়েছি, আমাদের অন্তরটা একেবারে দুঃখে কষ্টের একদম পাথরের মতো জমেছিল। আজকে এই যখন মুজাহিদের শাস্তিটা হইলো, তখন অনেকটা এটা লাঘব হয়েছে। আজকে যখন এর বিচারটা হইলো এবং আশা করছি এর ফাঁসিটা হবে, তাতে কি হবে, আমাদের প্রিয়জন ফিরে আসবে না, কিন্তু আমার যে ভেতরের যে চাপা দুঃখটা ছিল জগদ্দল পাথরের মতো, সেই দুঃখটা কিন্তু যাবে, দুঃখটা কিন্তু অনেক কমে যাবে। আমার খালি মনে হবে যে হ্যাঁ, আমি বিচারহীনতার সেই অপসংস্কৃতি নাই, আমি সেই আমার অধিকার ফিরে পেয়েছি, আমার স্বামী হত্যার বিচার হয়েছে, এইটুকু, এইটা সান্ত্বনা, এই আমার সান্ত্বনা। নাসির ইদ্রিস বাচ্চু, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়া এবং অনুভূতি। আমি প্রথমত মনে করি যে যুদ্ধক্ষেত্রে যদি ওরা থাকতো, আমাদের সাথে সরাসরি লড়াই করতো, তাহলে তো সেখানেই তারা নিহত অথবা বন্দী হতো। আমাদের দুঃখটা এরকম যে এরা তো মূলত হিটলারের গেস্টাপো বাহিনীর মতো, আলবদর বাহিনীটা, এরা গুপ্ত ঘাতকের মতো মানুষ হত্যা করেছে এবং কাপুরুষের মতো মানুষ হত্যা করেছে, লড়াইয়ের ক্ষেত্রে আসেনি। কিন্তু এখন রাতের অন্ধকারে কিছু নিরীহ মানুষকে বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনীতিবিদ, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিল্পী, তাদেরকে চোখ বেঁধে মেরে ফেলেছে। যেটি শ্যামলী নাসরিন বলছিলেন যে ক্ষত বিক্ষত, আমরা দেখেছি সেই লাশ, এটা কল্পনা করা যায় না যে এইভাবে মানুষ মানুষকে মারতে পারে। তো এইভাবে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের অনেক আগেই মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া উচিত ছিল। আমি নিশ্চিতভাবে স্বস্তি বোধ করেছি আজকে। তবে একই সাথে আমি সরকারকে ধন্যবাদ জানাবো এবং বিচার বিভাগকে আমি অভিনন্দন জানাবো
যে জনরায়ের একটা প্রতিফলন ঘটেছে। জনগণের আদালতে কিন্তু দীর্ঘ সময় ধরে এরা আলবদর, এরা রাজাকার, এরা যুদ্ধ অপরাধী, এরা খুনি, এরা ঘাতক, এরা ধর্ষক, এবং অনেকে অনেক রকম প্রশ্ন আমাকে দীর্ঘ সময় ধরে গত 40 বছরে করেছে। আমি শুধু বলতাম তোমরা সংগ্রাম পত্রিকাটা খুলে দেখো, অবজারভার খুলো না, দৈনিক পাকিস্তান খুলো না, মর্নিং, তুমি শুধু সংবাদটা খুলে দেখো, সংবাদে দেখো মতিউর রহমান নিজামীর বক্তৃতা কি, গোলাম আজমের বক্তৃতাগুলো, যেগুলোতে স্পষ্টভাবে তারা বলেছে যে মুক্তিযোদ্ধারা দুষ্কৃতকারী, তাদেরকে হত্যা করার মধ্য দিয়েই, তাদেরকে প্রতিহত করার মধ্য দিয়ে পাকিস্তানের অখণ্ডতা থাকবে। এবং পাকিস্তানের সৈনিকরা যখন গণহত্যা করছে এই দেশে, সেই মুহূর্তে তারা বলছে, নিজামীর বক্তৃতা আছে দেখেন সংগ্রামে, সেপ্টেম্বর মাসে, এসে বলছে যে এরা আমাদের বন্ধু। সুতরাং যারা শত্রুকে বন্ধু মনে করে, ঘাতকদের বন্ধু মনে করে, এবং তাদের র ফরমালেরই দেয়া সেই তালিকা এবং তাদেরও সংযোজিত তালিকা অনুযায়ী মানুষদেরকে হত্যা করেছে, তাদের তো আসলে একটি মৃত্যুদণ্ডের মতো দণ্ডাদেশ ছাড়া অন্য কিছু জনগণ, দেশ বা ব্যক্তি যারা এইভাবে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আশা করে না। তারা একটি আশা করে, সে আশা পূরণ হচ্ছে। আশা করি আমাদের বিগত দিনে, গত 1.5 বছর 2 বছরের মধ্যে অনেক ভালো বিচার আমরা দেখতে পেয়েছি, এবং আমরা মনে করি আরো যে বিচারগুলো আছে সেগুলির ব্যাপারে আমরা আশান্বিত হচ্ছি। হ্যাঁ, সামনে আমরা দেখলাম যে মীর কাসেম আলীর শুনানি এবং আরো কিছু আছে। তো আমি যেটা আবার বিচারপতি সৈয়দ আমিনুল ইসলাম আপনার কাছে আসবো, এই যে আমরা তো আসলে কয়েক বছর আগেও কিন্তু আমরা ভাবতেও পারিনি যে এদের বিচার করা সম্ভব হবে বাংলার মাটিতে। এরা বরং গাড়িতে পতাকা নিয়ে ঘুরে বেরিয়েছে, এবং এরা কিন্তু থেমে থাকেনি। আপনি দেখেন যে এরা যখন ক্ষমতায় ছিল তখনও এরা ষড়যন্ত্র করে গেছে, এবং এই নিজামী তার তো অস্ত্র চোরাচালান মামলায়ও তার মৃত্যুদণ্ড হয়েছে, তখনও তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই গেছে। তো এদের কখনো ভাবা যায়নি যে এদের বিচারের মুখোমুখি করা যাবে, বিচার হবে এবং সেই বিচারের রায় কার্যকর হবে এই বাংলার মাটিতে। এটি কিন্তু সম্ভব হয়েছে এই সরকারের কারণে, এবং আমি স্পষ্টভাবে বলবো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোভাবের কারণে। আপনি কি বলবেন? আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে এবং তার একাগ্রতা এবং কমিটমেন্ট যে আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখার জন্য এই যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধীদের, 71-এর সেই ঘাতকদের বিচার আমি করবই। দেখুন, উনি 96 সালে কিন্তু ক্ষমতায় আসলেন, তখন অঙ্গীকার ছিল যে বিচার করব, কিন্তু দেখা গেল যে আইনি কিছু জটিলতা ছিল। আজকে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তিনি যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছেন, যার ফলে আইনগুলিকে সংশোধন করে বিচারটাকে একটা সমাপ্তির পথে নিতে পারছেন সফলভাবে। এটা কিন্তু 96 সালে ওনার পক্ষে সম্ভব ছিল না। সেই জন্য অঙ্গীকার দেওয়া সত্ত্বেও উনি যাতনা পেয়েছেন, কিন্তু কাজটা কার্যকরী করতে পারেন নাই। এই গত নির্বাচনে যখন তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা আসলেন এবং এই দাবিটাও জাতীয় দাবিতে পরিণত হলো, তিনি অকত ভয়ে বললেন যে এটা আমি যদি ক্ষমতায় থাকি, আমি যদি বেঁচে থাকি, তাহলে এদের বিচার হবেই। এবং যখন ট্রাইব্যুনাল গঠিত হলো, আমি তো ওই গঠনের সাথে সংশ্লিষ্ট ছিলাম, জামাতের কর্মী নেতা, আপনার বিভিন্ন জায়গায় আমলাতন্ত্রের মধ্যে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই যে ট্রাইব্যুনাল হলো, ট্রাইব্যুনালের চিফ ইনভেস্টিগেটিং টিমের চিফ কোঅর্ডিনেটর ছিল আপনার রাজাকার, এবং তিনি অত দুঃখের সাথে বলতে হয় তিনি তদানীন্তন এক মন্ত্রীর খুব ঘনিষ্ঠ আত্মীয়। তিনি কিন্তু নিজে মনে প্রাণে মুক্তিযুদ্ধের সপক্ষে মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু ওনার এক আত্মীয় বলে ওনাকে দিয়ে দিলেন আপনার চিফ কোঅর্ডিনেটর করে, এবং তাকে সরাবার জন্য আমরা তো ওই মাননীয় মন্ত্রীর কাছে তো বলেছি, আমরা বারবার ব্যর্থ হয়েছি। শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের ফলে ওই ব্যক্তিকে আমরা ওই জায়গা থেকে সরাতে পেরেছি এবং নতুন একজন চিফ কোঅর্ডিনেটর আনতে পারছি। এইটা আমাদের বিচার বিলম্বিত হওয়ার একটা কারণ। এবং বিচার মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ়তা দেখিয়েছেন, দেখেন যারা বিচার আসছেন,
আমরা প্রথমে কি দেখেছি, এই আলবদর আরশাদ কটাক্ষ করেছে, ট্রাইব্যুনাল হলে কি হবে, এই ট্রাইব্যুনাল কিছুই করতে পারবে না, ও বিচার করছে, বিচার করলে কি হবে, কিছুই মানে সব তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আমাদের প্রসিকিউটরদের এবং প্রসিকিউশন টিমের একনিষ্ঠতার ফলে, তাদের একাগ্রতার ফলে শেষ পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা অপরাধগুলিকে সুচারুরূপে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় থেকে আজ পর্যন্ত যে রায়গুলি দিয়েছে, যদিও আপনার আলবদর আরশাদ রাজাকার মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি এটা সমালোচনা করে, লবিস্টরা এটা সমালোচনা করে, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু আজকে এই রায়গুলি সমাদৃত যে আন্তর্জাতিক মান সম্পন্ন বলে, এবং বিভিন্ন দেশে এইগুলিকে এবং আমরা জানি যে কত রকম আন্তর্জাতিক চাপ আসছে এই রায়গুলো যাতে কার্যকর করা না হয় সেই জন্য, সেইগুলি ইউএন থেকে আসছে, আপনার কে থেকে আসছে, মানে কিরকম প্রভাবশালী দেশ থেকে ফোন করেছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তা দেখেন, তিনি মুক্তিযুদ্ধের প্রতি কতটা কমিটেড, যে যাই হোক আমি যদি বেঁচে থাকি এই রায় কার্যকরী হবে, এবং তিনি কার্যকরী করেছেন। আমাদের দৃঢ় প্রত্যাশা যে পরবর্তীতেও যেই এইরকম রায় যদি আসে, এইগুলি অবশ্যই বাংলার মাটিতে তার সময়কালীনই এইগুলি কার্যকরী হবে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ রমজান আলী, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। বলুন। আমার প্রশ্ন হলো, বর্তমান সরকার মুক্তিযোদ্ধার পক্ষের সরকার, এবং এই সরকার যে যুদ্ধ অপরাধীদের বিচার করতেছে এটা সারা পৃথিবীতে প্রশংসিত, কিন্তু পাকিস্তান সরকার নির্লজ্জের মতো আমাদের এই বাংলাদেশের বিষয়ে মাথা ঘামায়। কিছুদিন আগে আমাদের একজন কূটনীতিককে বের করে দিল। তারপরও সরকারের কাছে দাবি আছে সারা দেশ থেকে যে পাকিস্তানের সাথে সকল প্রকার যোগাযোগ এবং এগুলা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু সরকার করতেছে না কেন? তাহলে আমাদের পররাষ্ট্রনীতি কি দুর্বল? আমি বিনয়ের সঙ্গে জানতে চাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দর কাছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি শাহবুল নাসরিন চৌধুরী আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো। আমরা আসতে চাচ্ছিলাম আসলে, সেটা হচ্ছে যে পাকিস্তান যে বাড়াবাড়িগুলো করছে, এর আগে আমরা দেখলাম রায় ঘোষণা হওয়ার সাথে সাথেই তারা তাদের পার্লামেন্টে প্রস্তাব নিয়েছে, তারা প্রতিবাদ পাঠিয়েছে, যেগুলো একেবারেই গর্হিত অপরাধ, কারণ আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে তারা কখনোই নাক গলাতে পারে না। তারপরে আমরা দেখলাম যে আজকের পত্রিকায় আছে যে একজন আমাদের কূটনীতিককে তারা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কোন রকম কারণ ছাড়াই। তাদের একজন কূটনীতিককে আমাদের এখান থেকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু যুক্তিসঙ্গত কারণে, একেবারে সুস্পষ্ট অভিযোগে যে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল, কিন্তু তারা কোন রকম কারণ না দর্শিয়ে, কারণ না দেখেই কিন্তু সেই আমাদের কূটনীতিক। তো এখন এই যে, এবং আমরা হয়তো এই মতিউর রহমান নিজামীর ব্যাপারেও পাকিস্তানের প্রতিক্রিয়া কালকের মধ্যেই পাবো যে তারা কি বলবে। তো তারপরও কেন আমরা পাকিস্তানের সাথে কূটনৈতিক তৎপরতা রেখে যাচ্ছি, এটা প্রশ্নটা কিন্তু আসছে। আপনি কি বলবেন? আমরা তো জানি যে পাকিস্তান আমাদের শত্রু দেশ, এই শত্রু দেশ এখনো আমাদের শত্রু, এখনো বারবার প্রমাণ করছে। এবং তারা এই যে গত ৪৪ বছর যে স্বাধীনতার পর থেকে কোনোদিন কি তারা বন্ধুত্বের কোন নিদর্শন দেখিয়েছে? কোনোদিন না, কোনোদিনও না। তারা শত্রুতা করেই চলেছে এবং আজ পর্যন্ত করছে এবং ভবিষ্যতে করবে। সেই জন্যই কিন্তু দাবিটা উঠেছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করার জন্য। এইখানে উপরের মানে সরকারি পর্যায়ে সেটা তারা তাদের সিদ্ধান্ত আমরা এখনো জানি না কি তারা করবেন, কিন্তু আপনারাও তো শুনেছেন বোধহয় যে আওয়ামী লীগেরও নেতা, অনেক নেতা কিন্তু এটার পক্ষে কথা বলছে যে পাকিস্তানের সঙ্গে আর সম্পর্ক রাখা যায় না। কারণ আমরা তো, আর পাকিস্তান তো চাচ্ছেই যে বাংলাদেশের এই যে তাদের যে পরাজয়, এই পরাজয়টা মেনে নিতে পারে নাই বলেই তারা কিন্তু যে কত রকমের দুষ্কর্ম করেছে এটার পত্রিকায় সবসময় উঠেছে, এই আমাদের দেশটাকে অকার্যকর করার জন্য। তারা এই যে রোহিঙ্গা সম্প্রদায়কে ট্রেনিং দিচ্ছে জঙ্গলে রেখে, এই জঙ্গি যে উত্থান, জঙ্গিদের যে লালন পালন সবই তো ওরা করছে, এইটা তো সবই। হ্যাঁ, এমনকি তারা চোরাচালানের ওই যে টাকা অবৈধভাবে তারা এই যে এই মুদ্রা পাচার করছে, মাদক দ্রব্য পাচার করছে। ধরা যে কতজন যে পাকিস্তানি ধরা পড়েছে, পাকিস্তানি হাই কমিশনের ২ জন কর্মকর্তা পর্যন্ত যুক্তভাবে ধরা পড়েছে। তারপরে যখনই জঙ্গি ধরা পড়ে, এই বোমা
বোমা ধরা পড়ে তখনই দেখা যায় একজন পাকিস্তানি এরকম। তো এইটা তো সুস্পষ্ট যে পাকিস্তান আমাদের ক্ষতি চায়। এখন জনগণের দাবি, আমাদেরও দাবি যে পাকিস্তানের সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না। এখন এইটা তো উচ্চ পর্যায়ের ব্যাপার, সেখানে আমাদের তো এখনো আমরা জানি না, আমরা তো প্রবেশ করতে পারি নাই সেখানে। এখন আমি মনে করি যে জনগণের দাবি এই পর্যন্ত তো সরকার রাখছে, এখন এটাও বোধহয় এক সময় হবে। কি বাচ্চু ভাই, একই বিষয়ে আপনার কাছে আসবো। আসলে সরকারের অনেক রকম তো ভাবনা চিন্তা থাকে, মানে একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সেটি তো খুব মানে কঠিন ব্যাপার, মানে সিদ্ধান্তটা খুব সোজা সিদ্ধান্ত না, সেটা আমরা বুঝতেই পারি। কিন্তু তারপরেও কিন্তু জনগণের দাবিটা উঠেছে, বিশেষ করে পাকিস্তান যখন উদ্ধত্যপূর্ণ আচরণ করছে, কথাবার্তা বলছে। রিসেন্টলি তারা অনেক রকম কথাবার্তা বলেছে, আমাদের এখানে গণহত্যা হয়নি এই ধরনের কথাবার্তা বলেছে। এইরকম একটা অবস্থায় আর কত সহ্য করা যায়, আপনি কি বলবেন? প্রথমত আমি একমত যে আসলে সরকারের সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে এবং সরকার সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন। আমরা সরকার থেকে দায়িত্ব নিয়ে পুরো 16 কোটি মানুষ আন্তর্জাতিক সম্পর্ক এগুলি বিবেচনা করতে হবে। পাকিস্তান যেটা করছে এটা কূটনৈতিক অসদাচরণ, এটা সদাচরণ নয়। পাকিস্তান এরকম একটি রাষ্ট্র, কারণ ও তো ওর মিলিটারি সেনাবাহিনীর অহমিকায় দেশটার ঐক্যটা ধরে রেখেছে, সেনাবাহিনীর শক্তিতে, জনগণের শক্তিতে না। দুঃখজনক হচ্ছে পাকিস্তানের জনগণের জন্য এই দুঃখটা আমার লাগে যে ওরা নিজেরা ঐক্যবদ্ধ হিসেবে একটি রাষ্ট্র দাঁড় করিয়ে রাখতে পারছে না। বাংলাদেশ কিন্তু 16 কোটি মানুষ দেশের ব্যাপারে নিঃসন্দেহ অনেক ডিবেট আমাদের আছে, যে সেখানে জাতিগত বিভেদ চূড়ান্ত পর্যায়ে। নর্থ ফ্রন্টিয়ার সাথে বেলুচিস্তান, সিন, পাঞ্জাব, আপনি দেখেন কন্টিনিউয়াস গন্ডগোল লেগে আছে, ভাষার জায়গা, সংস্কৃতির জায়গা, অর্থনৈতিক জায়গা। পাকিস্তানের ভেতরে কিন্তু একটা বড় শোষণ প্রক্রিয়া চলছে। তো পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা কোনোদিনই বাংলাদেশের বন্ধু না, খুব পরিষ্কার। কোনোদিনই বাংলাদেশের বন্ধু না, বিগত দিনেও ছিল না, এখনো নয়। সুতরাং আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে নাই সেটি তো আমাদের রাজনৈতিক যে সচিব ওখানে আছেন ছিলেন, সেকেন্ড সেক্রেটারি মনে হয়, ভদ্রমহিলা কাউন্সিলর, তাকে তো তারা প্রত্যাহার করে নিতে বলেছে আমাদেরকে। সুতরাং এটি বোঝাই যাচ্ছে পাকিস্তান একটা যুদ্ধদেহী, একটা মারদেহী এরকম একটি ভঙ্গি নিয়েছে। কিন্তু এটি তো কূটনীতির ভাষা নয়। পাকিস্তানের কাছে প্রত্যাশা করাও ভুল হবে। বাংলাদেশ সরকারের কাছে আমরা আশা করব যে তারা প্রত্যাহার করে নিক আমাদের এমবেসিটা, কোনো অসুবিধা নাই। তৃতীয় দিল্লি থেকে বা কোথাও থেকে, কলম্বো থেকে সম্পর্কটা রাখাই যেতে পারে, যতটুক ব্যবসার জন্য রাখা হয় সেটি রাখা যেতে পারে। কিন্তু কূটনৈতিক সম্পর্ক এইভাবে এগিয়ে রাখার কোনো কারণ আমরা এই মুহূর্তে দেখছি না। তার মধ্যে 195 যে যুদ্ধ অপরাধী, যে কারণে আমাদের সিমলা চুক্তির মধ্যে দিয়ে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছিল 3 দেশের, সেটি তো তারা রক্ষা করে নাই। আমাদের কোনো কিছুই তো ফেরত দেয়নি। 195 যুদ্ধ অপরাধী যাদেরকে আমরা ছেড়ে দিলাম, তাদের কথা শুনে ছেড়ে তাদের হাতে হস্তান্তর করালো অপরাধী হিসাবে, তারা নিজেদের জেলে রাখার কথা, তারা প্রত্যেককেই ছেড়ে দিয়েছে, তাদের কোনো বিচার করেনি। শুধু পাকিস্তান ডে 1 থেকে কিন্তু যুদ্ধের ব্যাপারে তাদের পজিশন, তারা গণহত্যা মনে করে যে তাদের সঠিক, তারা মনে করে যে রেপ যেটা হয়েছে সেটা সঠিক, লুণ্ঠন সঠিক। সুতরাং এইরকম একটি রাষ্ট্রের সাথে সম্পর্কটা রাখা খুবই বিপজ্জনক বলে আমরা মনে করি। এবং এইখানে যে জঙ্গি হামলা হচ্ছে এবং ভারতেও যে জঙ্গি হামলা হচ্ছে, এটার সাথে খুব স্বাভাবিকভাবে পাকিস্তান জড়িত আছে, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জড়িত আছে, এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির সাথে পাকিস্তানের সেনাবাহিনীর একটা অত্যন্ত সুসম্পর্ক আছে। এবং পাকিস্তান যত জায়গায় আপনারা দেখেন সারা পৃথিবীতে যে সন্ত্রাসটা করেছে, এই সন্ত্রাসটা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখন বাংলাদেশের মতো এরকম শান্তিপ্রিয় একটি সমাজ এখন একেবারেই অশান্তিতে ভরে যাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে। এই ভীতিকর পরিস্থিতি বাংলাদেশে কোনোদিন ছিল না। এটা আমরা শুনেছি পাকিস্তানে, পাঞ্জাবে বা কোথাও লাহোরে টাহরে কোথাও বোমা ফাটছে, তাই না, নর্থ ফ্রন্টে বোমা ফাটছে, কিন্তু এইখানে তো এই ঘটনাগুলো ছিল না। সুতরাং আমাদেরকে একটু ঐতিহাসিকভাবে প্রেক্ষাপটটাকে বিবেচনা করা উচিত মনে করি। 71 সাল থেকে ধরে এই পর্যন্ত পাকিস্তানের ভূমিকা বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে এবং দ্বিপাক্ষিক পর্যায়ে, পাকিস্তান কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সাথে ভালো সম্পর্ক না। আপনার সালাউদ্দিন কাদের মতো, চৌধুরীর মতো একজন যুদ্ধ অপরাধীকে তারা ওআইসিতে যাওয়ার জন্য এখান থেকে আমাদের তৎকালীন সরকার, জাতীয়তাবাদী সরকার, জোট সরকার প্রস্তাব করলো, আর পাকিস্তান সেটাকে সমর্থন করলো। যেটা আপনি বুঝতে পারছেন, এমনকি মুজাহিদের এবং সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে তারা প্রচন্ড রকম খারাপ একটি চেহারা নিয়ে হাজির হয়েছিল বাংলাদেশের সামনে। সুতরাং আমার মনে হয় যে এইসব বিবেচনায় তাদের সাথে সম্পর্ক নিয়ে সরকারের প্রতি আহ্বান জানাবো, তাদের সাথে কূটনৈতিক সম্পর্কটা পুনর্বিবেচনা করার জন্য।
আমি দুইজনের সাথে একমত নীতিগতভাবে। তবে আমি মনে করি যে একটু সময় নেওয়া দরকার, এই জন্যে যে আমরা সবাই জানি যে পাকিস্তান সময়ে যে সম্পদের যে বন্টনের কথাটা ছিল, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের পরে এক পর্যায়ে আলোচনা হয়েছিল এবং সেখানে একটা অঙ্ক $4.2 বিলিয়ন আমরা পাবো, সেইটা পর্যন্ত তারা স্বীকার করেছে। এখন আমার আবেদন হলো যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আগে পাকিস্তানের সাথে এই বিষয়টা নিয়ে এখন সরকারের একটা জোর দাবি তোলা উচিত। 4.2 বিলিয়নের সাথে তো 195 জন যুদ্ধাপরাধী রয়েছে, দুটোর কোনোটিই তো তারা করলো না। তোলা উচিত যে তোমরা অঙ্গীকার করেছিল, বিচার করো নাই, না করলে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যাব, তোমরা আমাদের এই সম্পদ দিবে, হিসাব নিকাশ করে ঠিক করেছো, দিচ্ছ না, না দিলে আমরা তোমার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব এবং আন্তর্জাতিক আদালতে যাব। এই কথাগুলি তাদেরকে একটা চাপ দিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমে আমাদের এটি সরকার তুলতে পারে, যেটি আমাদের যুদ্ধাপরাধী মানবাধিকার, হ্যাঁ, এবং আমরা বন্টনের বেলাও আমরা আইসিসি না, ওইটা আইসিসি আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারি ফর দ্যাট ইয়া। সুতরাং এটার জন্য আগে কিন্তু আমাদের একটা তাদের উপর চাপ সৃষ্টি করা উচিত যে তারা কোনোদিন বাংলাদেশে স্বীকার করে নাই, এই বাংলাদেশে কোনোদিন মানে নাই, আলবদর আলসাম জামাতের মতো তারা আজও আচরণ করে আসছে এবং তাদের গাত্রদাহ হচ্ছে যে তাদের দূষরদের যে এখন বিচার হচ্ছে, এ কিছুতেই তারা সহ্য করতে পারছে না। সুতরাং তাদের সাথে সম্পর্ক তো আমাদের কোনোদিন ভালো ছিল না, ভালো হবে না, রাখারও প্রয়োজনীয়তা নাই, কিন্তু তৎপূর্বে এই দুইটা পদক্ষেপ নেওয়া উচিত। আচ্ছা, আমরা তো ইসরায়েলের সাথে সম্পর্ক রাখি নাই, সেটাই পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে হবে কেন? এটা যুক্তিটা পাচ্ছে না। ইসরায়েল অনেক বেশি কিন্তু একটা ধনী, শক্তিশালী, নানাভাবে এটা একটা ইম্পর্টেন্ট দেশ, কিন্তু যেহেতু প্যালেস্টাইনের উপর ওখানে দখল করে ইসরায়েল একটি কল্পিত রাষ্ট্র, ওখানে কৃত্রিম রাষ্ট্র করেছে এবং তার রিপ্রেশন চালাচ্ছে, এই জন্য বাংলাদেশের জনগণ মনে করে ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। এখানে ধর্মীয় কোনো বিবাদ না, কিন্তু প্যালেস্টাইনিয়ানদের সাথে ইসরায়েলিদের। এখন আমার কথা হচ্ছে যে যদি তাদের সাথে আমরা সম্পর্ক না রাখতে পারি, যাদের সাথে আমাদের 30 লক্ষ মানুষের কোনো সম্পর্ক নাই, আমাদের দেশের নিপীড়নের কোনো সম্পর্ক নাই, আমাদের নারীদেরকে ধর্ষণ করার কোনো রকম যোগসূত্র নাই, তাহলে তাদের সাথে যদি সম্পর্ক না রাখতে পারি, আমি কেন এদের সাথে সম্পর্ক রাখার জন্য? আমার মনে হয় যে যদি সবকিছু তারা মেনে নেয়। নির্মূল কমিটির একটা অনুষ্ঠানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছিলেন স্পিচে যে আমরা ভাবছি তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক করার ব্যাপারে, আমরা কিন্তু ভাবছি। সরকারকে তো আমি একটু অ্যাড করি যে আমার মনে হয় একটা আমাদের এখন একটা গণ আন্দোলন গড়ে তোলা উচিত পাকিস্তানের বিরুদ্ধে, কারণ মানুষের গণদাবি যদি ওঠে যে আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চাই, তাহলে এটা বিচার করতে হবে, আমাদের সম্পর্ক হবে। আমার কথা হচ্ছে যদি আমাদের এইসব ইস্যুগুলো সেটেল হয়ে যায়, পাকিস্তানের জনগণের সাথে তো আমাদের জনগণের কোনো বিরোধ নাই, ওরা তো ওদের ওখানে তো শিশু আছে, অনেকেই আছে, মহিলা আছে, নারী আছে, ওরা তো আর এখানকার গণহত্যার সাথে সম্পর্কিত না। আমাদের সাথে আছে তো অনেক মানুষ এখানে এসেছিল, আমরা তাদেরকে সম্বোধনা দিয়েছি। পাকিস্তানের জনগণের সাথে, শিল্পীদের সাথে, পেশাজীবীদের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ডেফিনেটলি পাকিস্তান সরকারের সাথে, রাষ্ট্রটার সাথে, রাষ্ট্রের কাঠামো এবং আমার মনে হয় সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী কোনোদিনই তাদের এই হীন কর্মকাণ্ডের কোন রকম বিচার বা কোনো কিছু শুনতেও রাজি না। এমনকি আমি অবাক হয়েছিলাম যে হামিদ মিরের মতো লোকও কিন্তু সেসব, উনি কিন্তু এদের বিচার চেয়েছেন, পরবর্তী পর্যায়ে বলছে যে আমাদের বিচারগুলো ঠিক হচ্ছে না, তারা ভুল করছেন। আইসিটি বলে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, আর ইন্টারন্যাশনাল ক্রাইমের ট্রাইব্যুনাল, লোকাল ট্রাইব্যুনাল, এগুলি বোঝাবে কি? এগুলির জন্য আরো আমাদের অ্যাক্টিভ হওয়া দরকার ছিল। জি, আমরা আরেকটি প্রসঙ্গে আসি, বিচারপতি সৈয়দ আমিনুল ইসলাম আপনার কাছে আসবো। জামায়াতে ইসলামীকে মানে তাদের কর্মকাণ্ডের জন্য ৭১ তারা যে কর্মকাণ্ড চালিয়েছে, এখন যেহেতু জামায়াতের নেতারা একের পর এক দোষী সাব্যস্ত হচ্ছেন এবং তারা কিন্তু এক অর্থে এর আগে আমরা দেখলাম মুজাহিদকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে এবং তার দোষ স্বীকার করে, অর্থাৎ জামায়াত দোষী, এটা কিন্তু তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন। এখন এই অবস্থায় সরকারও বলছে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম সুনির্দিষ্ট উদ্যোগ আমরা দেখছি না। আপনি কি মনে করেন? এই ব্যাপারে দুইটা সিগনিফিকেন্ট ঘটনা আমরা সর্বপ্রথম দেখলাম। এই জামায়াত নেতার মধ্যে মুজাহিদিন কিন্তু ক্ষমা প্রার্থনা করলো এবং ক্ষমা প্রার্থনার পূর্ব শর্ত হলো যে আপনি দোষ স্বীকার করছেন, অনুশোচনা প্রকাশ করছেন, ওরা প্রাণ ভিক্ষা চাইছেন। সুতরাং মুক্তিযুদ্ধের সময় তারা যে জঘন্য অপরাধ করেছে এটা স্বীকৃতি তার নিজের কাছ থেকে আসলো। আরেকটা সিগনিফিকেন্ট
হলো আপনার এই নিজামীর মামলায় দেখেন, যখন আর্গুমেন্টের লাস্ট স্টেজ, তখন কিন্তু ওনাদের প্রধান কৌশলী যিনি আর্গুমেন্ট করলেন, তিনি কিন্তু তখন আর মেরিটে গেলেন না যে আমরা অপরাধ করি নাই, দোষী না। উনি বললেন, প্রকারান্তে স্বীকার করে গেলেন যে আমরা অপরাধ করেছি, দোষী, কিন্তু তার বয়স, তার অসুস্থতা, এই কথা চিন্তা করে তাকে চূড়ান্ত সাজা না দিয়ে, ফাঁসি না দিয়ে তাকে অন্য সাজা দেওয়া হোক। তার মানে এখানেও কিন্তু নিজামীর বেলায়ও কিন্তু তারা নিজেরাই স্বীকার করে গেল। এবং 3-4টা রায় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে জামাত, শিবির এরা সন্ত্রাসী সংগঠন, এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই নাশকতামূলক কাজ করেছে। আমরা যদি নুরেমবার্গ ট্রাইব্যুনালের দিকে দেখি, সেখানেও ওই ট্রায়ালের 7টা সংগঠনকে, নাৎসি সহ 7টা সংগঠনকে তারা চিরতরে বিরক্ত করেছিল। আজও হয় নাই, বিরক্ত হয়েছে এবং তারা কোনোদিন রাজনীতি করে নাই। আমাদের সারেন্ডার ডকুমেন্টে সেনাবাহিনীর সাথে আল বদর আল শামসও কিন্তু সারেন্ডার করেছে, এবং সেই দলিল অনুযায়ী বাংলাদেশে জামাত, আল বদর, আল শামসের রাজনীতি করার কোনো অধিকার নাই সাংবিধানিকভাবে, আইনগতভাবে। সুতরাং তাদের এই দেশে কোনো রাজনৈতিক দল করার রাজনৈতিক অধিকার নাই, সাংবিধানিক অধিকার নাই, এবং কোনো রকম রাজনীতি তারা করতে পারবে না। এবং যেই ফাইন্ডিংগুলি এসছে স্পষ্টভাবে, এবং আমরা জানি তো এই জামাত এবং শিবিরের নেতারাই তো এগুলি প্রধান হোতা, তারাই করেছে, আজকে ঐতিহাসিকভাবে সত্য। এই ব্যাপারে আমি খালি একটা কথা, নুরেমবার্গ ট্রাইব্যুনালের চিফ জাস্টিস যিনি ছিলেন, তিনি ওই ওয়াইন্ডিং আপ স্পিচে বললেন যে আসামিদের যে বক্তব্য, ওনারা বলছে আমরা এই হত্যা করি নাই, হত্যার সাথে আমরা জড়িত ছিলাম না, অন্যান্য অপরাধ করি নাই, অপরাধের সাথে জড়িত ছিলাম না, তাদের এই বক্তব্য যদি আমরা সত্য বলে স্বীকার করে নাই, তাহলে ধরতে কি হবে যে যুদ্ধ হয় নাই, যুদ্ধে মানুষ মারা যায় নাই, 2 কোটি মানুষ মারা যায় নাই, সবটাই মিথ্যা। কিন্তু বাস্তব তো না। এই মুক্তিযুদ্ধটা একটা ঐতিহাসিক ভাবে সত্য, প্রতিষ্ঠিত। আমরা এখন এখানে আনুষ্ঠানিক একটা বিচার করছি। আমরা ইচ্ছা করলে কিন্তু অনানুষ্ঠানিক ভাবেও তাদেরকে বিরক্ত করতে পারতাম, কিন্তু আমরা সভ্য জাতি হিসাবে আমরা আইনে বিশ্বাস করি বলে, আইনের শাসনে বিশ্বাস করি বলে আমরা 44 বছর অপেক্ষা করে আইনের শাসনের মাধ্যমে তাদের বিচার করছি। সুতরাং আমাদের মাননীয় আইনমন্ত্রী প্রায় বিগত 1 বছর ধরে তিনি বলছেন যে জামাতকে সংগঠন হিসাবেও তার বিচার করা হবে। আমি মনে করি শুধু জামাত না, জামাত, ছাত্র শিবির এবং অন্যান্য মুসলিম লীগ, নেজামে ইসলাম যারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিল, তাদের সবারই সংগঠন হিসাবে এই বিচার হওয়া উচিত। এবং তিনি বলেছেন যে মার্চের অধিবেশনে একটা সংশোধনী আনবেন যাতে জামাতকে সংগঠন হিসাবে বিচার করা যায়। যদিও আমরা অনেকেই মাননীয় আইনমন্ত্রীর সাথে এই ব্যাপারে দ্বিমত পোষণ করি যে না, বর্তমানে আইনেই করা যায়, তবু তিনি যখন বলেছেন যে আমরা আইনটা আরো একটু সুস্পষ্টভাবে জিনিসটাকে মানুষের কাছে ধরে তোলার জন্য আইনে একটা প্রয়োজনীয় সংশোধনী আনছি, তো আমরা প্রত্যাশা করব, আন্তরিকভাবে প্রত্যাশা করব, এবং সরকারের কাছে আমার দাবি থাকবে আর যেন কালক্ষেপণ না করে অবশ্যই এই মার্চে এই সংশোধনীটা আসে। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, যতগুলি সাজা হয়ে গেল তার মধ্যে সবগুলিতে ফাঁসির আদেশ বহাল রইল, একমাত্র সাঈদীর মামলা ছাড়া। সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। এইখানে কিন্তু এটাও আমাদের একটা উদ্বেগের কারণ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জন্য, কারণ আর্টিকেলের 49 অনুচ্ছেদ, যদি কখনো সরকারের পরিবর্তন হয় বা কোনো নমনীয় সরকার আসে, তারা আর্টিকেল 49-এর ফলে তারা কিন্তু এই সাঈদীর মতো ঘাতককে ছেড়ে দিতে পারে। সেই জন্য আমরা ঘাতক দল নির্মূল কমিটি থেকে বারবার সরকারের কাছে আবেদন করে আসছি এবং আইনমন্ত্রীর সাথে আলাপ করেছি, আমিও ব্যক্তিগতভাবে আলাপ করেছি, তিনিও সম্মত হয়েছেন যে আমাদের আবেদন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 20 ধারায় 4th একটা উপধারা, নতুন উপধারা যদি যোগ করে বলা হয় যে এই আইনের অধীনে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্রপতির কাছে কোনো অনুকম্পা পাওয়ার যোগ্য বলে গণ্য হবে না, তাহলে যাদের
এই যে সাঈদীর ভবিষ্যতে জীবিত অবস্থায় যেখানে বাইরে আসার যে একটা ভয় ভীতি আমাদের মনে শঙ্কা আছে, সেটা চিরতরে বিলুপ্ত হবে। এই দিকেও সরকারের একটু নজর দেওয়া উচিত। কিন্তু সাঈদীর ব্যাপারে আমি একটু বলবো যে যেটা রায়টা দিয়েছে সাঈদীর রায়, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর আমরা দেখলাম যে বলা হয়েছে যে সাঈদী যেহেতু সহযোগী হিসেবে বিবেচিত ছিল, সুতরাং মূল অপরাধীর শাস্তি না দিয়ে তাকে শাস্তি দেয়াটা। এখন কথা হচ্ছে যে এরা তো সবাই আসলে সহযোগী ছিল, এখন এই ক্ষেত্রে সাঈদীরও তো মৃত্যুদণ্ডই হওয়া উচিত। এইটা কি রিভিউ করে কি এর সুরাহা? এই ব্যাপারে যে মাননীয় আদালতের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। আপনি যদি আন্তর্জাতিক অপরাধ আইনটা পড়েন এবং আমরা যদি সেকশন 4(1) and 4(2) পড়ি, আপনাকে সশস্ত্র সংগ্রামে যেতে হবে না। আপনি যদি উস্কানি দেন, আপনার যদি নৈতিক সমর্থন থাকে, আপনি যদি অন্যভাবে তাদেরকে আর্থিক সাহায্য করেন, যে কোনোভাবে অ্যাবেট করেন, ষড়যন্ত্র করেন, আপনি চিরাঙে বসে আসলেন, এখানে নরহত্যা হলো, সেটাও যদি প্রমাণ হয় যে আপনার ন্যূনতম সম্পৃক্ততা আছে, তাহলেই যিনি বন্দুক হাতে খুন করলো, যিনি ধর্ষণ করলেন, আর যিনি উস্কানি দিলেন বা মদত দিলেন বা নৈতিক সমর্থন দিলেন, দুজনই সমভাবে দোষী। প্রত্যেকের সাজা একই সাজা হবে, এটা আইনে সুস্পষ্টভাবে বলা আছে। স্যার, সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি এটা নিতেই হবে, নিতে হবে, কোনো উপায় নেই। তো তাহলে মিলোসেভিচকে দিল, উনি কি নিজে হাতে মানুষ মেরেছেন না? এখন সাঈদীর রায়টা হওয়ার পর কিন্তু আমরা সবাই হতাশ হয়েছিলাম এবং আমাদের মনে হয়েছিল যে এখানে কোনো একটা ফাঁকফোকর আছে। এখন আমরা কি এটা মানে সরকার কি ইতিমধ্যেই বলেছেন যে সরকার রিভিউ করবে, যদি রিভিউ করেন পূর্ণাঙ্গ রায় পাওয়া গেছে, এখন রিভিউর জন্য সরকার চাইবে। আমি স্যারের সাথে একটু যোগ করবো যে জামাতকে নিষিদ্ধ করার পেছনে এবং তার সাথে অন্যান্য যে সংগঠন সহযোগী এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা 71 সালে এই মানুষকে হত্যা করার জন্য, গণহত্যা করার জন্য দায়ী ছিল, জেনোসাইড করা উচিত। কেন এটা এখনই নিষিদ্ধ করে দেওয়া উচিত? কারণটা হচ্ছে যে এটি করার মতো সুযোগও রয়েছে। কিন্তু যুদ্ধ অপরাধী সংগঠন এটি কেন বলছি যে বিভিন্ন বিচার ট্রাইব্যুনালের যে রায়গুলি হয়েছে, সাঈদীর বলেন, নিজামীর বলেন, মুজাহিদি বলেন, আপনি দেখবেন সেখানে জামাত সম্পর্কে একটি স্পেশাল কমেন্ট বিচারকরা করছেন যে এটি একটি যুদ্ধ অপরাধী সংগঠন, তাদের ইয়েতেই যুদ্ধ অপরাধ ঘটেছে এবং এর সভাপতি আমির ছিল, এ নায়েবে আমির ছিল, এসব বলে তার জন্য ওকে শাস্তি দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে বিচারকগণ মনে করেন যে জামাত ইসলামী যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে এর বিচারের ব্যবস্থা সরকার দ্রুত করা উচিত। এটা কিন্তু অবজারভেশন দিচ্ছে। তো আমার মনে এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে দেখেন কি হয়েছে, মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভটা দাঁড়িয়েছিল এক সময়, মুক্তিযুদ্ধের সময় এবং তারপরে আগে থেকে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, সেই ন্যারেটিভের সবচেয়ে বড় ব্যত্যয় ঘটেছে তো 75-এর পরে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে। সেইখানে দেখেন পুরো অ্যান্টি ন্যারেটিভ একটা দাঁড়িয়ে ভুল একটা ইতিহাস, ভুল কথা, বইপত্র, এবং তার সাথে প্রমাণ হয়ে গেল যখন আপনি দেখেন আব্দুস সাত্তারের মতো লোক যে প্রধান নির্বাচন কমিশনার ছিল, বিশেষ নির্বাচন 1971 সালের সেপ্টেম্বরে, তিনি হলেন বাংলাদেশের উপরাষ্ট্রপতি, পরে রাষ্ট্রপতি। শাহ আজিজ হলো প্রধানমন্ত্রী, মৌলানা মান্নান হলো যিনি আব্দুল আলিম চৌধুরী আমাদের শিক্ষা উপমন্ত্রী, যিনি ডক্টর আলিম চৌধুরীকে মেরেছেন, আব্দুল আলিম সে জয়পুরের, তারা হলো। এখন আমাদের যারা সন্তান বা ছোট ভাই ছিল, যারা তখন স্কুলে পড়ছে বা ইয়াং টিনেজার, আজকে যারা মধ্যবয়সী, তাদের কাছে কিন্তু এরা আবার মন্ত্রী। তো ওরা তো বারবার প্রশ্ন করেছে, আমাকে অনেকে প্রশ্ন করে, মন্ত্রী যদি ওরা হয় তাহলে ওরা যুদ্ধ অপরাধ করেছে, যুদ্ধ অপরাধ করলে ওরা মন্ত্রী হলো কি করে? এই যে আমাদের এত বড় অর্জন, যে 71-এর ন্যারেটিভটা, মহাকাব্যটা, এটাকে তো চ্যালেঞ্জ করেছে অত্যন্ত জঘন্যভাবে, এবং এই প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জটা আমরা তখন গ্রহণ করিনি, এতদিন পরে করেছে। সুতরাং আমার মনে হয় ওই ন্যারেটিভটাকে এস্টাবলিশ করতে হবে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, মুক্তিযোদ্ধাদের যুদ্ধের মধ্য দিয়ে 2 লক্ষের অধিক নারীর সম্ভ্রমের ইয়েতে আমরা আমাদের প্রিয় স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশ পেয়েছি। এইটা দাঁড় করাতে হবে, এটা একটা ঐতিহাসিক দায়িত্ব। এর সঙ্গে যোগ করবো, আমরা কিন্তু এর মধ্যে বলে ফেলেছি দলের বিচার, যে দলের বিচারটা কি, যে এই যে এদের হাসি হচ্ছে, এরা মারা যাচ্ছে, মানে এদের মৃত্যু হয়েছে, আদর্শের তো মৃত্যু হয় নাই। এদের যে আদর্শটা, এই আদর্শতে এই দেশে চলবে না। আমি যদি মুক্তিযুদ্ধের চেতনায় আমার দেশকে আমি গড়তে চাই, কিন্তু এদের তো মুক্তিযুদ্ধ বিরোধী দল, এদের এই যে এরা তো আদর্শের ভিত্তিতে করছে, এরা তো পার্সোনাল কোনো কারণে এই বিরোধিতা করে নেই, আদর্শের ভিত্তিতে। এই আদর্শকে উৎখাত করতে হবে, আদর্শের কবর হইতে হবে, এই একটা ব্যবস্থা নিতে হবে। আরেকটা কথা হলো যে আমরা এই যে এটা অলরেডি বলে ফেলেছি যে মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন,
আজকে যে গয়েশ্বর রায় যে এই সমস্ত মন্তব্য দিলেন, খালেদা জিয়া যে দিলেন, এইগুলো এই আইনটা যদি করা হয়, এটা ইতিমধ্যে ল কমিশনে চলে গেছে আইনটা, ওনারা খসড়া করে ফেলেছেন, মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন। এইটা যদি করা হয় তাহলে এই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতির পিতা, তারপরে জয় বাংলা স্লোগান, এই সমস্ত নিয়ে শহীদ বুদ্ধিজীবী, গণহত্যা এইসব নিয়ে কোনো কথা বলতে পারবে না। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরেও কিন্তু আমার আরেকটা পয়েন্ট আছে, আরেকটা যেটা যে এই যে কাশেমের অগাধ ধন সম্পদ, এরা প্রত্যেকের কিন্তু অগাধ ধন সম্পদ, এইগুলো বাজেয়াপ্ত করার জন্য আমরা দাবি তুলেছি যে এই যুদ্ধাপরাধীদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। এবং আমাদের দেশে একেবারে আদর্শ মুক্তিযোদ্ধা আছেন, যারা নিজে পঙ্গু মুক্তিযোদ্ধা, তারা অস্ত্র হাতে যুদ্ধ করে একদম সর্বশান্ত হয়ে গেছেন, কিছু নেই, তারা ভিক্ষা করে খেতে হচ্ছে, রিক্সা চালিয়ে খেতে হচ্ছে, তাদেরকে পুনর্বাসিত করা হোক, এটা আমাদের দাবি। আমরা অলরেডি বলেছি যে অ্যাক্ট ফর কম্পেনসেশন ফর দি ওয়ার ভিকটিমস, এদের সাজা দিতে হবে না, এদের কিন্তু সম্পদের পাহাড় আছে। আমরা বাংলাদেশের ধনীদের মধ্যে কিন্তু এরাই সবচেয়ে বেশি, এদের এই সম্পদ বাজেয়াপ্ত করে আমাদের যুদ্ধাহত অপরাধী যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, কষ্টে আছে, এদেরকে পুনর্বাসিত করা হোক, এদের এই সম্পদ বাজেয়াপ্ত করে। আরেকটা বিষয় আমি বলবো যে জামাত ইসলামীরও তো প্রচুর অর্থ সম্পদ তারা করেছেন, তাদের অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে আমরা জানি, বিশাল বিশাল অনেক, এবং তাদের এই যে অর্থের উৎস, এটাকেও তো বন্ধ করা, শুধু জামাতকে নিষিদ্ধ এটা হবে। জামাতকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, তার করোলার হিসাবে জামাতকে যদি আমরা সংগঠন হিসাবে যদি বিচারে দোষী সাব্যস্ত করতে পারি, তখন অটোমেটিক্যালি তার যত সংগঠন অঙ্গ সংগঠনগুলি আছে, এইগুলো তো জামাতের নামে নাই, এগুলো তো বিভিন্ন ভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান। এখানে আমার যেমন আপনি জানেন, আমরা জানি যে এটা জামাতের, সেই এভিডেন্স তো আসবে, অবশ্যই বেনামিতে হচ্ছে, কিন্তু আমরা জানি যে আপনি মালিক কিন্তু ওনার নামে করছেন। এই এভিডেন্সটা যদি আমরা ট্রাইব্যুনালে আনতে পারি যে তাদের অঙ্গ সংগঠন, তাদের এই মুনাফা, তাদের অর্থে, মানে সার্জেরা বলছে যুদ্ধ অপরাধীর একটা ব্যাংক থাকতে পারে কিনা, যুদ্ধ অপরাধীর একটা ইবনে সিনার মতো একটা ব্যাংক, যুদ্ধ জামাতের নামে নাই, যুদ্ধ অপরাধীর আছে, যুদ্ধ অপরাধীর কি থাকতে পারে কিনা একটা নানা রকম প্রতিষ্ঠান অর্থনৈতিক, তাহলে যদি না পারে তাহলে সে যুদ্ধ অপরাধীকে অর্থলগ্নি করতে পারে কিনা, আমরা তো এই প্রশ্নগুলি তুলতে পারি। এই জন্য আবুল বারকাত বলেছেন যে এত কত হাজার কোটি টাকা যাচ্ছে, এবং এইগুলি বাজেয়াপ্ত করতে, এইগুলি বাজেয়াপ্ত না করলে এই 15 জন 20 জন 50 জনকে আমরা ফাঁসি দেই, তাতে কিন্তু হবে না, কোনো লাভ হবে না, তার কোনো লাভ হবে না। তারা জঙ্গি অর্থনীতি বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে, এবং সেই লক্ষ্যে ওই সম্পত্তি বাজেয়াপ্ত এর মতো আইনও আমাদের পাস করতে হবে, অ্যাক্ট ফর কম্পেনসেশন ফর দি ওয়ার ভিকটিমস। না, এবং আজকে এই যে জঙ্গি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে, এগুলো তো আসলে জামাতের এক অর্থে জামাতেরই সম্প্রসারণ, বা জামাতই হচ্ছে মূলে অনেক কিছু বলা হয়। এখন জামাত আর বিএনপি মানে যখনই ধরা পড়ে 3 জন 4 জন যে ধরা পড়ে, এক একটা যে ইনসিডেন্ট হয়, এই বোমা ফাটাচ্ছে বা আক্রমণ করছে, ওরা কিন্তু নিজেরাই তো বলে, যারা জামাতের সদস্য, শিবিরের সদস্য, নিজেরাই তো বলে। না, কিন্তু খালেদা জিয়া ওদিন বললেন, উনি 2 বার সাবেক প্রধানমন্ত্রী, উনি বললেন যে এই কতগুলো নিরীহ লোককে র‍্যাব ট্যাবেরা ধরে এনে জঙ্গি বলে কি করে বলে, যদি এরকম হয় সেটা তো আদালতের প্রমাণ। নেত্রী বা সরকারি দলের কেউ এই ধরনের প্রশ্ন তো তুলবে না, আইন প্রয়োগকারী সংস্থা তো কাজ করতে দিতে হবে, বিচার বিভাগকে কাজ করতে দিতে হবে। আমি মনে করি আমাদের আরেকটা দাবি, আমি কয়েক জায়গায় বলেছি যে জাতীয় দাবিতে পরিণত করতে হবে। এই যুদ্ধ অপরাধীদের যে আশ্রয় দিল, প্রশ্রয় দিল, পুনর্বাসিত করলো যে দল, এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করো, সেই দলকেও নিষিদ্ধ করতে হবে, সেই দলকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচার করতে হবে, কারণ তারাও কিন্তু আসে এই সংজ্ঞায় পড়ে। আসলে এখন কি দাঁড়িয়েছে, এখন কি বিএনপির কোনো আলাদা অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই, এখন জামাত শিবির আগে ছিল বিএনপি জামাত শিবির, এখন জামাত শিবির বিএনপি হয়ে গেছে, জামাতের মধ্যে ঢুকে গেছে তো বিএনপি। মুক্তিযুদ্ধ এবং জেনোসাইড ডিনায়াল যে আইনটা করতে, এটা খুব জরুরি, এটা হলে কিন্তু এদের মুখ বন্ধ হয়ে যাবে। এবং এখানে 30 লক্ষ না 35 লক্ষ না 29 লক্ষ এরকম একটা প্রশ্ন কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে, তাই না? আর বুদ্ধিজীবীরা নির্বোধ, মানে আমি ভাবতে পারি না। না, এখানে আমরা আরেকটা এরকম একটা কথা উচ্চারণ করতে পারি এই আইনে, আচ্ছা ভাই, আমাদের আরেকটা কথা যোগ করেছি কিন্তু আমরা, যে এই যে মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইনে, এটার পূর্বে যারা বলেছেন
তাদেরও বিচার হবে এবং ভবিষ্যতে যারা বলবে তাদেরও বিচার সেটা তো হবে। হবে অটোমেটিক, রেট্রোস্পেক্টিভ একটা এফেক্ট দিতে হবে। হ্যাঁ, এবং এই যে আমরা কিন্তু দেখছি যে জামাতের নিজস্ব শক্তি কিন্তু ক্রমান্বয়ে সেজন্য এদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং অবশ্যই শিরশির অনুভূতি, আউচ, গরম, ঠান্ডা, মিষ্টি এবং টক যে কোনো খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির ভাব হতে পারে। আমি প্রতিদিন দুবার সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেই। সেন্সোডাইন দাঁতের ভিতর প্রবেশ করে নার্ভগুলোকে আরাম দেয়। এটি দাঁতের সেন্সিটিভিটি দূর করে। এজন্য আমরা সবসময় সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দিয়েছি। এখন প্রতিটি 100 গ্রাম সেন্সোডাইন টুথপেস্টের সাথে সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি। মাত্র 2190 টাকায় দুর্দান্ত স্মার্টফোন সিম্ফনি E5। জুনিয়র হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ওর ব্রেন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। সুন্দর তুমি লুকিয়ে আছো স্পর্শের কিনারা। দীপ্তিময় রঙে বাড়ি রাঙাতে উজালা ওয়েদারপ্রুফ আপনার বাড়িকে দেয় দীর্ঘস্থায়ী সৌন্দর্য। উজালা পেইন্ট, জীবনটাই রঙিন। ভাবি, আপনার ছেলেটা তো চ্যাম্প, এক্সট্রা কিছু কি দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধেই তো ভিটামিনস মিনারেলস সব আছে। আমি তো শুধু দুধই দেই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800 বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 মাসের রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চাদের বেড়ে ওঠার 5টি লক্ষণ অন্যদের তুলনায় বেশি ইমপ্রুভ করে। ওরা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। তাই রোজ দুধের সাথে হরলিক্স, বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। আমার একটা দেশ থাকে সবাই যেন সুখে, সুদিনের গান যেন থাকে সবার মুখে। স্বপ্ন আছে যত সব সাথে করতে পারো, জাস্ট কাম টুগেদার ফর আ বেটার টুমরো। আমাদের গ্রামে ঘরে ঘরে আলো, মাঝে মাঝে দেখো ফসল ফলে ভালো। শহরের বুকে আজ কত কিছু আছে, মানুষেরা আছে মানুষের খুব কাছে। স্বপ্ন আছে জাগো সব সাথে করতে পারো, জাস্ট কাম টুগেদার ফর আ বেটার টুমরো। যদি সবাই মিলে করি তবে আগামী দেশটা হবে আরো সুন্দর, আরো সমৃদ্ধ। 1997 সাল থেকে ইটকল তাই দেশের বৃহত্তর নানা খাতে অর্থায়ন করে আসছে, দেশকে নিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের দিকে। ইটকল, টুগেদার ফর টুমরো। মাত্র 2190 টাকায় দুর্দান্ত স্মার্টফোন সিম্ফনি E5। ভাবি, আপনার ছেলেটা তো চ্যাম্প, এক্সট্রা কিছু কি দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধেই তো ভিটামিনস মিনারেলস সব আছে। আমি তো শুধু দুধই দেই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800 বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 মাসের রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চাদের বেড়ে ওঠার 5টি লক্ষণ অন্যদের তুলনায় বেশি ইমপ্রুভ করে। ওরা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। তাই রোজ দুধের সাথে হরলিক্স, বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। এই শীতে নারকেল ও মেথির পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট বেলি ফুলের সাথে 50 মিলি মেরিল পেট্রোলিয়াম জেলি একদম ফ্রি। দাঁতের সেন্সিটিভিটি বলতে আমরা বুঝি তীক্ষ্ণ শিরশির অনুভূতি, আউচ, গরম, ঠান্ডা, মিষ্টি এবং টক যে কোনো খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির ভাব হতে পারে। আমি প্রতিদিন দুবার সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেই। সেন্সোডাইন দাঁতের ভিতর প্রবেশ করে নার্ভগুলোকে আরাম দেয়। এটি দাঁতের সেন্সিটিভিটি দূর করে। এজন্য আমরা সবসময় সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দিয়েছি। এখন প্রতিটি 100 গ্রাম সেন্সোডাইন টুথপেস্টের সাথে সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি। এই শীতে নারকেল ও মেথির পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট বেলি ফুলের সাথে 50 মিলি মেরিল পেট্রোলিয়াম জেলি একদম ফ্রি। শুধু দুধ, আমার হরলিক্স তখন না খেলে? ভাবি, যতবার দুধ সাথে হরলিক্স। এখন হরলিক্স 450 গ্রাম জারের সাথে 100 গ্রাম ফ্রি, বাঁচলে 88 টাকা।
এখন 400 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে 50 গ্রাম এক্সট্রা আর 500 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে ফাটাফাটি একটি সিরামিকের বাটি। চোখ আটকে না গিয়ে কি উপায় আছে? আমাদের সংসার ছোট্ট সোনামণির ভালোবাসায় ভরপুর। আরেকটি সন্তান হয়তোবা, কিন্তু এখনই নয়। তাই আমি বেছে নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। জুনিয়র হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ওর ব্রেন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। এখন 400 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে 50 গ্রাম এক্সট্রা আর 500 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে ফাটাফাটি একটি সিরামিকের বাটি। চোখ আটকে না গিয়ে কি উপায় আছে? এই শীতে নারকেল ও মেথির পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট বেলি ফুলের সাথে 50 মিলি মেরিল পেট্রোলিয়াম জেলি একদম ফ্রি। ভাবি, আপনার ছেলেটা তো চ্যাম্প, এক্সট্রা কিছু কি দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধেই তো ভিটামিনস মিনারেলস সব আছে। আমি তো শুধু দুধই দেই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800-র বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 মাসের রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চাদের বেড়ে ওঠার 5টি লক্ষণ অন্যদের তুলনায় বেশি ইমপ্রুভ করে। ওরা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। তাই রোজ দুধের সাথে হরলিক্স, বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। এই শীতে নারকেল ও মেথির পুষ্টি সমৃদ্ধ প্যারাশুট বেলি ফুলের সাথে 50 মিলি মেরিল পেট্রোলিয়াম জেলি একদম ফ্রি। স্যার, কুকি 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 মিহি ময়দার চাদরে মোলায়েম মাখনের ডুব, মিক্সিংটা স্মুথ, আর তার মধ্যে তুষার সাদা কোরানো নরম নারকেল, না বাদাম, কুড়মুড়ে বাদাম, ইয়াম্মি চকলেট চিপস, আর ওভেনের আদরে বেড়ে ওঠা ক্রিস্পি লিটল ডিলাইট। রিয়েল কোকোনাট, পিনাট আর চকলেট ফ্লেভারের সত্যি হয়ে এলো আপনার কল্পনার কুকি। কুকি ম্যান, দ্য রিয়েল কুকি। ভাবি, আপনার ছেলেটা তো চ্যাম্প, এক্সট্রা কিছু কি দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধেই তো ভিটামিনস মিনারেলস সব আছে। আমি তো শুধু দুধই দেই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800-র বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 মাসের রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চাদের বেড়ে ওঠার 5টি লক্ষণ অন্যদের তুলনায় বেশি ইমপ্রুভ করে। ওরা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। তাই রোজ দুধের সাথে হরলিক্স, বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমার এখন সময় দরকার। তাই আগামী 5 বছর আবার সন্তান নেওয়া নো ওয়ে। তাই আমি বেছে নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। সবই তো বুঝলাম, কিন্তু বাড়ি তৈরিতে কোন রড ব্যবহার করেছেন? রডের আবার ভালো মন্দ স্যার, একটা হলেই হলো। কি বললেন? সমস্যা নেই স্যার, এক্সট্রা চার্জ দিলেই। বদলে ফেলুন বললেই কি বদলানো যায় সবকিছু? চোখের আড়ালে কংক্রিটের ভেতরে থাকে রড। জানি আমরা ভাবি না, প্রশ্ন করি না কখনো। আপনার পরিবারের নিরাপত্তার জন্য সবকিছু জেনে ফ্ল্যাট কিনুন। PSRM Extreme. Feel safe with Extreme Inside. আপিলেও আলবদর নেতা নিজামীর মৃত্যুদণ্ডাদেশ, 3টি অভিযোগে ফাঁসির আদেশ বহাল।